জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত ৯টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন ৯টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আজ যে দুটো গল্প পরপর শোনাব, তার প্রেক্ষাপটটা গল্প শুরুর আগে শেয়ার না করে পারলাম না। ১৯১৯ খ্রিস্টাব্দের ২৩শে মার্চ পরাধীন ভারতবর্ষে রাওলাট অ্যাক্ট চালু করল ব্রিটিশ সরকার। প্রতিবাদে দেশ জুড়ে শুরু হওয়া আন্দোলন দমনের নামে চলতে থাকল ইংরেজদের হিংস্র তাণ্ডব। ১৩ এপ্রিল পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের নিরস্ত্র জনতার উপরে জেনারেল ডায়ার গুলি চালালো। কালো কালিতে লেখা হলো ইতিহাসের ঘৃণ্যতম অন্ধকূপ হত্যা পর্ব। ১৪ এপ্রিল পাঞ্জাবে সামরিক আইন চালু হলো। সেখানকার খবর প্রকাশে পর্যন্ত নিষেধাজ্ঞা জারি হলো। ওদিকে কলকাতায় রবীন্দ্রনাথ ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হচ্ছেন। অবশেষে ৩০শে মে ভোর রাতে লিখলেন সেই ঐতিহাসিক চিঠি। ঘোষণা করলেন ইংরেজ সরকারের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগের সিদ্ধান্ত। প্রশান্তচন্দ্র মহলানবিশ তাঁর স্মৃতিকথায় লিখেছেন যে নাইটহুড ছাড়ার চিঠি পাঠিয়ে দিয়ে নিশ্চিন্ত কবি তেতলার ঘরে গিয়ে বিকেলবেলায় একটা ছোট্ট লাল খাতায় লিখতে শুরু করলেন লিপিকার গল্প। বীরভূমের লাল মাটিতে যিনি শান্তিনিকেতন বানাতে পারেন, তিনিই পারেন অশান্ত বিক্ষুব্ধ মনকে লিপিকার গল্প লেখার মতো উচ্চতায় নিয়ে যেতে। এছাড়াও রবীন্দ্রনাথ নিজে পুনশ্চ কাব্যগ্রন্থের ভূমিকায় জানিয়েছেন যে বাংলা গদ্যে কবিতার রস দেওয়া যায় কিনা সে পরীক্ষা তিনি সফলভাবে করেছেন লিপিকার অল্প কয়েকটি লেখায়। এই গল্পগুলো আমাদের পৌঁছে দেয় এক অন্য রকম উপলব্ধিতে। তেমনই দুটি গল্প আজ শোনাব। সুরানির বুঝি মরণকাল এলো? কি বলছিস লো? তোর মুখে কি কিছু বাঁধে না? যাও যাও দেখে এসো গে। সে কি রে? তার প্রাণ হাঁপিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি ডাকতে হবে তো। বদ্যি বড়ি নিয়ে এসেছিল তো, মধু দিয়ে মেরে বললে খাও, সে ঠেলে ফেলে দিলে। রাজা মশাই আসছেন, রাজা মশাই আসছেন, রানীমাকে খবর দাও। রানীমা, রাজা আসছেন, রাজা সভা ছেড়ে আসছেন। রানীমা, রাজা আসছেন। তোমার কি হয়েছে? কি চাই? তোমরা সবাই যাও, একবার আমার শ্যাঙাথনিকে ডেকে দাও। আজকের প্রথম গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের সুয়োরানীর স্বাদ। কি হলো গো তোমার? সই, বসো, কথা আছে। এই নাও, বসলাম। এবার প্রকাশ করে বলো দেখি সব। আমার ৭ মহলা বাড়ির এক ধারে ৩টে মহল ছিল দুয়োরানীর। তারপরে হলো ২টো, তারপরে হলো ১টা। তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপরে দুয়োরানীর কথা আমার মনেই রইল না। তারপরে একদিন দোলযাত্রা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে। আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময়ে পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুঁড়ে ঘর, চাঁপা গাছের ছায়ায়। বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে। দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধলেম, আহা, ঘরখানি কার? সে বললে দুয়োরানীর। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যের সময় বসে আছি। ঘরে প্রদীপ জ্বালেনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে? কি চাই? বললেম, এ ঘরে আমি থাকবো না। রাজা বললে, আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেব গজদন্তের দেওয়াল দিয়ে।
শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা। মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললাম, আমার বড় সাধ গিয়েছে, কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? কুঁড়ে ঘর বানিয়ে দিলে। সে ঘর যেন তুলে আনা বনো ফুল, যেমনি তৈরি হলো অমনি যেন মুষড়ে গেল। বাস করতে গেলেম, কেবল লজ্জা পেলেম। তারপরে একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিলে, স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজায় একটু ফাঁক করে দেখি ও কোন ঘরের বউগা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাঁখা, পরনে লাল পেড়ে শাড়ি। স্নানের পর ঘড়ায় করে জল তুলে আনছে। সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘরার উপরে ঝিকিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধলেম, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না? ওই তো দুয়োরানী। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাধ, রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে। সাদা শাঁখা পরলেম আর লাল পেড়ে শাড়ি। নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেম। দুয়ারের কাছে এসে মনের দুঃখে ঘড়া আছড়ে ভাঙলেম। যা ভেবেছিলেম তা হলো না, শুধু লজ্জা পেলেম। তারপরে সেদিন রাসযাত্রা, মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল। সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির উপর হাওদা চড়ল। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে। তার নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলেম, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বললে, জানো না, ওই তো দুয়োরানীর ছেলে গো। ও মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাধ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো। তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ। ডালি পড়ে রইল, লজ্জা পেলাম। তারপরে আমার কি হলো কি জানি। একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমাকে শুধোয়, তোমার কি হয়েছে, কি চাই? সুরানী হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি। তাই তোমাকে ডেকেছি সাঙ্গাতনি, আমার শেষ কথাটি বলি তোমার কানে। ওই দুরানের দুঃখ আমি চাই। সে কি গো, কেন বলো তো? ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বয়েই বেড়ালেম, আগলে বেড়ালেম, বাজাতে পারলেম না। রূপকথার রাজা রানীর আড়ালে কোন নাগরিক অতৃপ্তির ছবি আঁকলেন রবীন্দ্রনাথ? মনের কিছু ভাব বা কথাই ছবি দিয়ে গল্পের আকারে সাজিয়ে সেগুলোকে
এক জায়গায় করে রবীন্দ্রনাথ নাম দিলেন লিপিকা। তিনি নিজে একে কথিকাও বলেছেন। লিপিকা থেকেই শোনাচ্ছি পরের গল্প। মিনু, মিনুমা, কোথায় গেলি রে? কি যে করি না মেয়েকে নিয়ে। মিনু, এই মিনু। কি গো, নিশ্চয়ই মেয়েকে খুঁজে পাচ্ছ না। আর বলো না। একটা কাজ করো, ওই যে মালিক, ওকে গিয়ে জিজ্ঞাসা করো, ও জানতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। যাই গিয়ে জিজ্ঞেস করি। বাবু, মিনু দিদিকে খুঁজছেন কি? আর কাকে খুঁজবো বলো? ওর খোঁজেই তো তোমার কাছে যাচ্ছিলাম। তা হ্যাঁ গো, মিনুমাকে দেখেছো তুমি? ওই যে বাবু, ওই যে ওই দিকে। কোথায়? ওই যে ওই দিকে, কুয়োর ধারে যান না। আবার কুয়োর দিকে? উফ, ওদিকে কি করছে? মেয়েটাকে 1000 বার বলেছি এদিক সেদিক যাবি না। ওদিকে ওই কুয়োর ধারে তুঁতে গাছের উপর উঠে মিনু দিদি নুকিয়ে নুকিয়ে ফল পাড়তেছেন। কি বলো গো? হ্যাঁ, তুঁতে ফল পাড়ছে? এই মেয়েটাকে নিয়ে না আমি পাগল হয়ে যাব। হ্যাঁ বাবু, এ তো মিনু দিদি রোজের কাজ আছে, রোজই তো দেখি। মিনুমা, মিনুমা, ও মিনুমা, নেমে এসো, নেমে এসো মা। তোমার মা ডাকছেন, নেমে এসো বলছি, এসো। শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প মিনু। মিনু পশ্চিমে মানুষ হয়েছে। ছেলেবেলায় সে ইঁদারার ধারে তুঁতের গাছে লুকিয়ে ফল পাড়তে যেত, আর অরোর খেতে যে বুড়ো মালি ঘাস নিরত, তার সঙ্গে ওর ছিল ভাব। মিনু দিদি, মিনু দিদি, অত দৌড়িও না গো। আমি 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 বুড়ো হয়েছি না, পড়ে যাবো, আর পারি না মিনু দিদি। মিনু দিদি, মিনু দিদি। দেখতে দেখতে মিনু বড় হয়ে গেল। বড় হয়ে জৌনপুরে হলো ওর বিয়ে। না বাবা, কাঁদে না, কাঁদে না, এই তো আমি। খোকা, খোকা আমার, কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। একটি ছেলে হয়ে মারা গেল তার। তারপরে ডাক্তার বললে, না, এও বাঁচে কি না বাঁচে বলা বড় মুশকিল। মিনুকে কলকাতায় নিয়ে এলো। ওর অল্প বয়স, কাঁচা ফলটির মতো ওর কাঁচা প্রাণ পৃথিবীর বোঁটা শক্ত করে আঁকড়ে ছিল। যা কিছু কচি, যা কিছু সবুজ, যা কিছু সজীব, তার উপরেই ওর বড় টান। জৌনপুরে বাড়ির আঙিনায় তার 8-10 হাত জমি ছিল, সেইটুকুতেই ছিল তার বাগান। এই বাগানটি যেন তার কোলের ছেলে। তারই বেড়ার উপরে যে ঝুমকোলতা সে লাগিয়েছিল, এইবার সেই লতায় কুঁড়ির আভাস দিতেই সে চলে এসেছে কলকাতায়। কলকাতার যে পাড়ায় তাদের বাড়ি, সে পাড়ার সমস্ত পোষা এবং না পোষা কুকুরের অন্ন আর আদর ওরই বাড়িতে। তাদের মধ্যে সবচেয়ে যেটিকে সে ভালোবাসত, তার নাক ছিল খাঁদা আর তার নাম ছিল ভোঁতা। তারই গলায় পরাবে বলে মিনু রঙিন পুঁতির মালা গাঁথতে বসেছিল। সেটা শেষ হলো না। যার কুকুর সে এসে বললে, বৌদিদি, এটিকে তুমি নিয়ে যাও। মিনুর স্বামী বললে, এসবে বড় হাঙ্গামা, এসব নিয়ে কাজ নেই। কলকাতার বাসায় দোতলার ঘরে মিনু শুয়ে থাকে। হিন্দুস্থানি দাই তার কাছে বসে কত কি যে বকে যায়, সে খানিক শোনে, খানিক শোনে না। একদিন সারা রাত মিনুর ঘুম হলো না। ভোরের আঁধার একটু যেই ফিকে হলো, সে দেখতে পেল তার জানলার নিচেকার গোলক চাঁপার গাছটি ফুলে ভরে উঠেছে। তার একটু মৃদু গন্ধ মিনুর জানলার কাছটিতে এসে যেন জিজ্ঞাসা করলে, তুমি কেমন আছো? ওদের বাসা আর পাশের বাড়িটার অল্প একটুখানি ফাঁকের মধ্যে ওই রৌদ্রের কাঙাল গাছটি বিশ্ব প্রকৃতির এই হাবা ছেলে কেমন করে এসে পড়ে যেন বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে আছে। ক্লান্ত মিনু বেলায় উঠত,
উঠেই সেই গাছটির দিকে চেয়ে দেখত। একদিন দেখল সেদিনের মতো আর তো তেমন ফুল দেখা যায় না। দাইকে বলল, আহা দাই, মাথা খা, এই গাছের তলাটি খুঁড়ে দিয়ে রোজ একটু জল দিস, বুঝেছিস? বেশ বিটিয়া, তাই হবে। এদিকে এই গাছে কেন যে কদিন ফুল দেখা যায়নি, একটু পরেই সেটা বোঝা গেল। সকালের আলো তখন আধফোঁটা পদ্মের মতো সবে জাগছে। ঠিক এমন সময় সাজি হাতে পূজারী ব্রাহ্মণ গাছটাকে ঝাঁকানি দিতে লাগলো, যেন খাজনা আদায়ের জন্য বর্গির পেয়াদা এসেছে। মিনু দাইকে বললে, তাড়াতাড়ি যা তো দাই, শিগগির ওই ঠাকুরকে একবার ডেকে আন দেখি। হ্যাঁ বিটিয়া, হ্যাঁ। তুমি আমাকে ডেকে পাঠিয়েছ? প্রণাম ঠাকুর, একটা প্রশ্ন ছিল যে, জানতে পারি? নিশ্চয়ই মা, নির্দ্বিধায় বলো। ঠাকুর, তুমি ফুল নিচ্ছ কার জন্য? দেবতার জন্যে। দেবতা তো ওই ফুল স্বয়ং আমাকে পাঠিয়েছেন। তোমাকে দেবতা পাঠিয়েছেন? হ্যাঁ, তিনিই আমাকে পাঠিয়েছেন, আর তিনি যা দিয়েছেন সে তো ফিরিয়ে নেবেন বলে দেননি। কি যে সব বলে। ব্রাহ্মণ বিরক্ত হয়ে চলে গেল। পরের দিন ভোরে আবার সে ব্রাহ্মণ যখন গাছ নাড়া দিয়ে ফুল পাড়তে শুরু করলে, তখন মিনু তার দাইকে বললে, ও দাই, ও দাই, এ তো আমি চোখে দেখতে পারি নে, পাশের ঘরের জানলার কাছে আমার বিছানা করে দে। আচ্ছা ঠিক আছে। পাশের ঘরের জানলার কাছে মিনুর বিছানা করা হলো। সেই জানলার সামনে রায়চৌধুরীদের চৌতলা বাড়ি। মিনু তার স্বামীকে ডাকিয়ে এনে বললে, ওই দেখো দেখো, ওদের কি সুন্দর ছেলেটি, ওকে একটিবার আমার কোলে এনে দাও না। গরিবের ঘরে তারা ছেলে পাঠাবে কেন? শোনো একবার, ছোট ছেলের বেলায় কি ধনী গরিবের ভেদ আছে? সবার কোলেই ওদের রাজসিংহাসন। স্বামী গেল রায়চৌধুরীদের বাড়ি ছেলেটিকে আনতে, কিন্তু না, সে পারলে না। ফিরে এসে খবর দিলে, দারোয়ান বললে বাবুর সঙ্গে দেখা হবে না। যা, আনতে পারলে না। পরের দিন বিকেলে মিনু দাইকে ডেকে বললে, দাই, ও দাই, যাই বিটিয়া। ওই চেয়ে দেখ, দেখ ভালো করে, বাগানে একলা বসে খেলছে, দৌড়ে যা দেখি, ওর হাতে এই সন্দেশটা দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। সন্ধেবেলায় স্বামী এসে বললে, মিনু, তুমি ওদের বাড়ি দাইকে পাঠিয়েছিলে? হ্যাঁ, কেন? ওরা রাগ করেছে। কেন, কি হয়েছে? ওরা বলেছে দাই যদি ওদের বাগানে যায় তো পুলিশে ধরিয়ে দেবে। এক মুহূর্তে মিনুর দুই চোখ জলে ভেসে গেল। সে বললে, আমি দেখেছি দেখেছি, ওর হাত থেকে ওরা আমার সন্দেশ ছিনিয়ে নিলে, নিয়ে ওকে মারলে। এখানে আমি বাঁচবো না, আমাকে নিয়ে যাও। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকার দুটি গল্প, সুয়োরানীর স্বাদ এবং মিনু। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।